ইন্টার্নিতে তোমরা যে যে প্রবলেম গুলো বা যে যে পেশেন্ট গুলো ফেস করবা ওইগুলো নিয়েই আমি প্র্যাকটিক্যাল ইয়েগুলো নিয়ে কথা বলতে চাই আর কি, যেগুলো মূলত তোমাদের ফেস করা লাগবে এরকম জিনিসগুলো নিয়েই কথা বলতে চাই। ঠিক আছে? থিওরিটিক্যাল কোনো বিষয় না, শুধুমাত্র প্র্যাকটিক্যালি তোমরা যে সমস্ত বিষয়গুলো ফেস করবে সেগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আসো শুরু করি আমরা। এইখানে আমি যেটা বলার চেষ্টা করছিলাম, অ্যাজ অ্যান ইন্টার্ন ইন সার্জারি ওয়ার্ল্ড ইউ আর লাইকলি টু ফেস, যে সমস্ত ইমার্জেন্সি গুলো তোমরা ফেস করবা Oh yes. সেইগুলো নিয়েই দেখো। একটা হলো যে ইমার্জেন্সি কি কি হতে পারে, একটা অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন, যে যে সমস্ত বিষয়গুলো আছে, যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ইন্টেস্টাইনাল পারফোরেশন, অ্যাকিউট কোলিসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস অবস্ট্রাকশন বা অ্যাসপারেটেড হার্নিয়া, এই টাইপসের Sorry. বিষয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এর বাইরে কি আসতে পারে? ট্রমার পেশেন্ট আসতে পারে, আরটিএ, ফিজিক্যাল অ্যাসল্ট বা ফল ফ্রম হাইট, বার্নের পেশেন্ট আসতে পারে, ফ্লেম বার্ন, স্ক্যাড বা ইলেকট্রিক বার্ন এগুলো, আর পেশেন্ট উইথ অ্যাকিউট ইউরিনারি রিটেনশন অথবা হেমাথুরিয়া এইগুলো নিয়ে আসতে পারে। এগুলো কমনলি আসে, এর বাইরেও আরো অনেক পেশেন্ট আসবে, কিন্তু এই মানে ইমার্জেন্সি যখন পেশেন্ট আসবে তখন হসপিটালে ইন্টার্নি ডাক্তারই হলো মানে প্রথম ডাক্তার যে ফেস করবে। কাজে এই তোমাদেরকে এই এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া নেওয়াটা, তার মানে অ্যাকিউট কন্ডিশন ম্যানেজ করার জন্য যে যেটুকু স্কিল থাকা দরকার ওইটুকু থাকাটা খুব জরুরি। তাহলেও তাহলে পেশেন্টরা বেটার সার্ভিস পাবে। ঠিক আছে? তো এখন তো আমরা একটু দেখি এরপরে আর কি। এই ইউ হ্যাভ টু লার্ন সাম প্রসিডিওর, কিছু কিছু কাজ তোমাদের নিজেদের শেখা লাগবে এই ইন্টার্নি পিরিয়ডে। কি কি যেমন আছে, যে একটা ক্যাথেটারাইজ করা, এনজি টিউব দেওয়া, আইভি স্যালাইন দেওয়া, আইএমআইভি ইনজেকশন দেওয়া, এবং বিশেষ করে মানে উনগুলোর কেয়ার, পেশেন্টদের তোমরা আহ, মানে উনগুলো যে ডেব্রাইট করা বা ড্রেসিং করা, এই কাজগুলো তোমাদের করা শেখা লাগবে। আর কিছু কাজ আছে তোমাদেরকে অপারেশন থিয়েটারে শেখা লাগবে, করা লাগবে নিজেদের। সেগুলো কি কি, যেমন পারফেক্টলি অ্যাসিস্ট করার জন্য যা যা যেটুকু স্কিল ডেভেলপ করা দরকার ওটা তোমাদের করা লাগবে। তোমরা ইন্ডিভিজুয়ালি আন্ডার সুপারভিশন কিছু কিছু কাজ শেখার চেষ্টা করবে। একটা হলো যেমন যে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অফ অ্যাবসেস, যে কাটা ছেঁড়াগুলো সেলাই দেওয়ার চেষ্টা করা। তারপরে ধরো একটা ভাঙা আছে, ফ্র্যাকচার আছে, সেগুলোকে প্লাস্টার করা বা একটা ইমোবিলাইজ করার চেষ্টা করা। এবং কিছু মাইনর প্রসিডিওর আছে, ছোট ছোট অপারেশন আছে, এই অপারেশন গুলো তোমাদেরকে নিজেদের আন্ডার সুপারভিশন তোমরা কিছু কিছু করে যাওয়ার চেষ্টা করবে। যেমন সার্কামসিশন, একটা পারো যদি একটা দুইটা অ্যাপেন্ডিসেক্টমি, হাইড্রোসিল অপারেশন বা হার্নিওপ্লাস্টি, এই ধরনের ছোটখাটো যে অপারেশন গুলো আছে সেই সমস্ত গুলো তোমাদের চেষ্টা করতে হবে হলো যে এই ছোটখাটো অপারেশন গুলো শিখে যাওয়ার। তাহলে আসো আমরা যে একটা ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজ করার সময় আমরা কি করি আসলে। এটা একটা অ্যাকিউট অ্যাবডোমেনের পেশেন্ট ম্যানেজ করা বা একটা ফ্র্যাকচারের পেশেন্ট বা একটা আরটি এর পেশেন্ট ম্যানেজ করা, এটা একটা হিউজ বিষয়। তাহলে পুরো ব্যাপারটার মধ্যে আমরা যেতে চাই না, আমরা শুধু তোমাদেরকে একটা আউটলাইন দিতে চাই যে হোয়াট টু ডু। এখন যেমন যে প্রথমে যেটা, যে যে কোনো একটা ইয়ে পেশেন্টের ক্ষেত্রে আমরা আহ, প্রথমে যেটা ইয়ে করি যে অ্যাসেসমেন্ট করা এবং তার পাশাপাশি রিসাসিটেশন করা। আর একই সময়ে পেশেন্টের হিস্ট্রি নেওয়া, অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল এক্সামিনেশন, রিলেভেন্ট ইনভেস্টিগেশন টু ডায়াগনোজ দ্য কজ। এবং এরপরে অ্যাকিউট কন্ডিশনে পেশেন্টদের আমরা যেটা সাধারণত করি বা যেটা করতে হয়, এটা হলো যে একটা নাথিং পার ওরাল একটা তোমার ইয়ে লিখে রাখতে হবে, ওই অর্ডার লিখতে হয়, অর্ডারে লিখতে হবে তোমাদের যে এনপিও, এনজি টিউব সেকশন যখন দরকার, আইভি ফ্লুইড দিতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, অ্যানালজেসিক্স এন্ড অ্যান্টিআলসারেন্টস দিতে হবে, ইনডেউলিং ক্যাথেটার টু মনিটর ইউরিন আউটপুট এন্ড রেগুলার মনিটরিং ফর ইমপ্রুভমেন্ট। এটা হলো একটা অ্যাকিউট অ্যাবডোমিনের পেশেন্টের বা অ্যাকিউট কন্ডিশনে একটা পেশেন্টের, এটা হলো গ্রস একটা
মানে আউটলাইন যে এইভাবে আমাদেরকে এগোতে হবে, ঠিক আছে? তো পুরোটা তোমাদের ধরো যে অ্যাকিউট অ্যাবডোমেনের সব হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এটা আসলে কোন দিকে যাচ্ছে, এবং ওই রিলেটেড ইনভেস্টিগেশন করা এবং ওই অনুযায়ী তোমার পেশেন্টকে ম্যানেজ করা। যেটা পুরো জিনিসটার মধ্যে আমরা যেতে চাচ্ছি না, আমি শুধু তোমাদেরকে এই আউটলাইনটা দিতে চাচ্ছি। এবং অ্যাকিউট কন্ডিশনে তোমার যে যে কাজগুলো করা লাগবে, যেমন এখানে একটা পেশেন্টের এনজি টিউব দেওয়া লাগবে, তার আইভি ফ্লুইড চয়েস করা লাগবে যে কোন ধরনের ফ্লুইড আমরা দিব, তাহলে আইভি ফ্লুইড ক্যানুলা করার ব্যাপার আছে, অ্যান্টিবায়োটিক্স এবং অ্যানালজেসিক্স এগুলো আছে, একটা ক্যাথেটার করা। এই যে ছোট ছোট যে প্রসিডিওর গুলো তোমাদেরকে পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে করা লাগবে, ওইগুলো সম্পর্কে তোমাদেরকে কিছু আইডিয়া নেওয়া থাকলে পরে কাজের সুবিধা হবে। তো আসো আমরা সেটা একটু দেখি কি কি যেহেতু আমি ইউরোলজি ডাক্তার, প্রথমে ক্যাথেটার দিয়ে শুরু করি। ক্যাথেটারাইজেশন, ক্যাথেটারাইজেশনে তোমার প্রথমে দেখো যেটা আছে, ক্যাথেটারাইজেশন কখন করতে হয়? ফর ড্রেনেজ অফ অ্যান অ্যাকিউট অর ক্রনিক ইউরিনারি রিটেনশন অর পোস্ট-void residual volume, এটা একটা। To monitor urine output as in critical patient or after major surgery, patients with gross hematuria often require a catheter for blood irrigation and drainage of the bloody urine and blood flows. ক্যাথেটারাইজেশনের ইন্ডিকেশন তোমরা জানো, যে কোনো ক্রিটিক্যাল রোগীকে আমরা ক্যাথেটারাইজ করি, এটাই হলো কথা। আর যদি পেশেন্ট ইউরিনারি রিটেনশন নিয়ে এটা, তাহলে তো ক্যাথেটার করাই লাগবে, হেমাটোরিয়া বা রিটেনশন। এখন ক্যাথেটারাইজেশনের বিষয়গুলো দেখো, যে ক্যাথেটারের কিছু ক্যাথেটারে যেমন ক্যাথেটারাইজেশন 4 রকম হতে পারে। কিছু আছে ইন্টারমিডিয়েট ক্যাথেটার, এগুলো কখন করা হয়? যেমন ধরো যে কোনো পেশেন্টের যদি এমন হয় যে একবার ক্যাথেটার মানে ব্লাডার একবার ড্রেন করে দিলেই পরে আর করা লাগবে না, এরকম যদি হয়, সেই সব ক্ষেত্রে তোমার এই ধরনের ক্যাথেটার দেওয়া যায়, যে সেলফ সেলফ ক্যাথেটারাইজেশন যেটা। এখন আসো যে এই ধরনের সেলফ ক্যাথেটারাইজেশন যেটা, এটা কতগুলো এই ধরনের ক্যাথেটার গুলোকে বলে নীলাটন ক্যাথেটার। এগুলোর সাথে তোমাদের আইডিয়া আছে কিনা আমি জানি না, এটা মার্কেটে পাওয়া যায়। এই এই নীলাটন ক্যাথেটার এগুলো হলো ওয়ান টাইম মানে ইউজ করা যায় আর কি। ধরো যে একটা পেশেন্টের একবার রিটেনশন হয়েছে, তোমার তো মনে হচ্ছে যে এটা মানে দীর্ঘক্ষণ ক্যাথেটার রাখা লাগবে না বা দীর্ঘদিন রাখা লাগবে না, এইসব ক্ষেত্রে ওই যে বাই চ্যানেল ক্যাথেটার যেগুলো আছে বা ফলি ক্যাথেটার যেগুলো, এগুলো না দিয়ে এই নীলাটন ক্যাথেটার এগুলো দিয়ে তুমি একবার বা দুইবার দিয়ে রিটেনশন ক্লিয়ার করে দিতে পারো। যেমন ধরো একটা পেশেন্টের পোস্ট অপারেটিভ পিরিয়ডে অপারেশনের পরে তার হঠাৎ হয়তো প্রস্রাব আটকে গেছে, কিন্তু এই ধরনের অপারেশনে নর্মালি প্রস্রাব আটকে যাওয়ার কথা না, এবং আমরা নর্মালি হয়তো ক্যাথেটারও করি না। তো এই ধরনের একটা পেশেন্টকে যদি একবার তার হয়তো ক্যাথেটার যদি করে দাও, একবার প্রস্রাব বের করে দিতে পারলে পরে আর হয়তো তার লাগবে না, এরকম সিচুয়েশনে পলি ক্যাথেটার না করে এই ধরনের এই নীলাটন ক্যাথেটার দিয়ে করা যায়। তুমি জাস্ট এইটাই লিখে পাঠাতে হবে দোকানে, যে নীলাটন ক্যাথেটার, এবং সাইজ লিখতে হবে। নর্মালি মানে যত উপরের দিকে যাবে তত সাইজ বড়। ছোট মানুষদের জন্য 6, 8 এগুলো দেওয়া হয়, বড়দের জন্য 14 বা 12 বা 14 এরকম দেওয়া হয় আর কি। আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা কি জি আমার স্যার। শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো তাহলে নীলাটন ক্যাথেটার। তুমি জাস্ট পেশেন্টকে একটা এই কাগজে লিখে দিলে হবে যে নীলাটন ক্যাথেটার এত সাইজ, দিলে পরে ওরা নিয়ে এসে তোমার দিতে পারবে। তখন তুমি এই ধরনের ক্ষেত্রে তোমার এটা চয়েস করতে হবে যে আমি এটা পলি ক্যাথেটার দিব না, আমি এখানে নীলাটন ক্যাথেটার দিব, ঠিক আছে? আবার এক রকমের অপশন আছে সিআইএসসি বলে, এটা ক্লিন ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথেটারাইজেশন। এই ধরনের একটা কিছু ডিজিজ আছে যেখানে পেশেন্টরা তাদের প্রস্রাব থলি থেকে প্রস্রাব বের করতে পারে না, তখন ওই এই নল দিয়ে রেগুলার ডেইলি দিনে 6 ঘন্টা পর পর তারা নিজে নিজে এই ক্যাথেটার ঢুকায় এবং প্রস্রাব বের করে, আবার ক্যাথেটার বের করে ধুয়ে রেখে দেয়, আবার 6 ঘন্টা পর ইউজ করে। এটা রিপিটেডলি ইউজ করে তখন এই ধরনের ক্ষেত্রে। তাহলে এটা ওই নীলাটন ক্যাথেটারের আর একটা ইউজ। পরেরটা আসো, ইন্ডোয়েলিং ক্যাথেটার। এটাই কমনলি করা হয়, যেটাকে আমরা ফলি ক্যাথেটার বলি। তাহলে ফলি ক্যাথেটার এটা এখানে হচ্ছে যে টাইনি ব্যালন ফিল্ড উইথ ডিস্টিল ওয়াটার কিপস ওয়ান এন্ড ইনসাইড ব্লাডার। তোমরা এগুলো জানো, এটা দুই রকমের ক্যাথেটার আছে, বাই চ্যানেল এবং ট্রাই চ্যানেল। আর এটা
ল্যাটেক্স হতে পারে অথবা সিলিকন মেড হতে পারে। সিলিকন ক্যাথেটার গুলো বেটার এবং লেস ইরিটেন্ট। আর ইন্ডোলিং ক্যাথেটার গুলো এটা মানে রিপিট পিরিয়ডিক্যালি চেঞ্জ করা লাগে। ল্যাটেক্স ক্যাথেটার গুলো কমনলি আমরা 3 সপ্তাহ পরে পরে চেঞ্জ করি, আর সিলিকন ক্যাথেটার গুলো 2 থেকে 3 মাস পর্যন্ত রাখা থাকে। এখন আসলে একটা বাই চ্যানেল ক্যাথেটারের মানে জিনিসটা দেখতে কিরকম। একটা বাই চ্যানেল ক্যাথেটার হলো এরকম, এই যে এখানে তার একটা তোমরা এগুলো দেখছো মনে হয়, যেটা এখানে তার হলো বেলুন থাকে, এই বেলুনের মধ্যে ডিস্টিল ওয়াটার দিয়ে ফুলাইতে হয়। ক্যাথেটার ব্লাডারে দেওয়ার পরে বেলুন ডিস্টিল ওয়াটার দিয়ে ফুলাইতে হয়। এটা তোমাদের জানা আছে, এটা তেমন বেশি কিছু না। এইখানে দেখো যে ফলি ক্যাথেটারের বিভিন্ন সাইজ আছে। তোমরা তো এখন মানে প্র্যাকটিক্যালি তোমাদের এই কাজগুলো করা লাগবে। ফলে তুমি যখন রিকুইজিশন দিবে রোগীর লোকের হাতে, তখন তোমাকে স্পেসিফিক সাইজ উল্লেখ করে দিতে হবে যে বাই চ্যানেল ফলি ক্যাথেটার 14 বা 12 বা 10 এফআর, মানে এই যে স্পেসিফিক্যালি তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে এখন আমাদের জানতে হবে যে কোন ধরনের রোগীর জন্য আমরা কোন সাইজের ক্যাথেটার দিব। এখানে দেখো অনেকগুলো সাইজ আছে। ফলি ক্যাথেটারের সাইজ 6, 8, 10, 12, 14, 16, এই কয়টা সাইজ পাওয়া যায় আমাদের দেশে। আমাদের দেশে এই 6 থেকে পাওয়া যায়, এবং এগুলো হলো তোমার 6 ফ্রেন্স, যেমন এটা ল্যাটেক্স পাওয়া যায় না, এটা শুধু সিলিকন পাওয়া যায়। আর বাকি সবগুলাই সিলিকন এবং ল্যাটেক্স দুই রকমই পাওয়া যায়। তাহলে তোমাকে উল্লেখ করে দিতে হবে যে আমি একটা এখন কোন ধরনের কোন সাইজের জন্য কোন ইয়ে দিব। নিউবর্ন যারা একেবারে ছোট বাচ্চা, এদের জন্য মানে 6 ফ্রেন্স ঠিক আছে। এখানে যেমন একটা বইয়ে উল্লেখ করা আছে, আমাদের দেশে 5 পাওয়া যায় না। এখানে যেমন আছে যে লেস দেন 5 ইয়ার্স এর জন্য 5 থেকে 8 পর্যন্ত, 5 থেকে 10 বছর বয়স, 8 থেকে 10, 10 to 14, 10। তোমার এত মুখস্থ করার দরকার নেই, মূল কথা হলো যে একেবারে নিউবর্ন যে, তার জন্য 6 ফ্রেন্স। আর একটু বড় হলে তুমি মানে 6 থেকে 8 এ উঠতে পারো, 8 থেকে 10 এ উঠতে পারো। অ্যাডাল্টদের জন্য আমরা সাধারণত 14 বা 16 দিই। তাহলে এই বিভিন্ন কালার দেখে দেখে বোঝা যায় যে কোন সাইজ মানে কোন ফ্রেন্সের ক্যাথেটার, এটা ওই কালার দেখে বোঝা যায় যে এটা কোন কোন ফ্রেন্সের ক্যাথেটার। তাহলে এটা তোমাকে মানে অ্যাজ এ ডক্টর তোমাকে এটা স্পেসিফিক্যালি উল্লেখ করে দিতে হবে যে একেবারে বাই চ্যানেল ফলি ক্যাথেটার 12 এফআর অথবা 14 এফআর অথবা 6 এফআর, একেবারে তোমাকে স্পেসিফিক্যালি উল্লেখ করে দিতে হবে। তা না হলে পেশেন্ট দোকানে গিয়ে যাবে আর আসবে, বারবার করতেই থাকবে। এখন আসুন ট্রাই চ্যানেল ক্যাথেটার। ট্রাই চ্যানেল ক্যাথেটার এটা কিরকম। এখানে যেমন বাই চ্যানেলে এইটা এবং এটা, এই দুটো ছিল চ্যানেল ছিল, এখানে একটা এক্সট্রা চ্যানেল আছে ট্রাই চ্যানেল ক্যাথেটার। থার্ড চ্যানেলটা হলো ইরিগেশনের জন্য। তাহলে ইরিগেশন যেসব ক্ষেত্রে মানে ব্লাডারে ওয়াশ দেওয়া লাগবে, যে সমস্ত সিচুয়েশনে আমি ধারণা করব, ওইসব সিচুয়েশনে আমাকে ট্রাই চ্যানেল ক্যাথেটারকে চয়েস করতে হবে। তাহলে ব্লাডার ইরিগেশন কখন কখন দেওয়া হয়, যেমন ধরো কিছু কিছু অপারেশন আছে যে কিউআরপি, কিউআরবিটি, এই ধরনের অপারেশনের পরে ব্লাডার ইরিগেশন দেওয়া লাগে। অথবা কোনো পেশেন্ট আসছে হেমাচুরিয়া নিয়ে, হেমাচুরিয়া রক্ত যাচ্ছে প্রস্রাবের সঙ্গে, তুমি এই ধরনের পেশেন্টের যখন ক্যাথেটার করবা, অবশ্যই তোমার ট্রাই চ্যানেল ক্যাথেটার করা উচিত। ট্রাই চ্যানেল ক্যাথেটার করলে কি হবে, তুমি ইরিগেশন দিলে পরে ওই ক্লট জমা হয়ে ওই বন্ধ হয়ে যাওয়ার রিস্কটা কমবে। আমার কথা বোঝা গেছে? ট্রাই চ্যানেল ক্যাথেটার এইটা পাওয়া যায় হলো 16, 18, 20, 22 এবং 24। আমরা কমনলি 18, 20 এবং 22 এই তিনটা ইউজ করি। এটা যত নিচ থেকে উপরের দিকে উঠবে ততই হলো তার সাইজ মোটা হবে। 16, 18, 20, 22, 24 এইগুলোই পাওয়া যায়, কিন্তু আমরা কমনলি 18, 20 এবং 22 এই ধরনের এগুলো উল্লেখ করি। এবং ইরিগেশনের জন্য যে ফ্লুইড ব্যবহার করা হয় সেটা হলো নরমাল স্যালাইন। তাহলে এখানেও তোমাকে একই কথা তোমাকে উল্লেখ করে দিতে হবে যে ট্রাই চ্যানেল ফলি ক্যাথেটার 18 এফআর অথবা 20 এফআর অথবা যেটাই হোক, তোমাকে উল্লেখ করে দিতে হবে যে এই সাইজের আমি ক্যাথেটার আনাতে চাচ্ছি। এবং এটার জন্য এক্সট্রা তোমার ক্যাথেটারের রেজিস্ট্রেশনের জন্য যা লাগে, এর সঙ্গে এক্সট্রা আর একটা স্যালাইন সেট লাগবে ইরিগেশন দেওয়ার জন্য, এবং নরমাল স্যালাইন লাগবে ইরিগেশন দেওয়ার জন্য। এটা হলো বাই চ্যানেল ক্যাথেটার, এটা হলো ট্রাই চ্যানেল ক্যাথেটার, এটা বাই চ্যানেল ক্যাথেটার, এবং এটা ওয়ান টাইম যে ক্যাথেটার গুলো আছে সেগুলো সিঙ্গেল ইউজের জন্য। এখন আসলে একটা ক্যাথেটারাইজেশন কিভাবে করতে হয়, এই জিনিসটা শেখাটা অ্যাপ্রোপ্রিয়েটলি প্রত্যেক ইন্টার্নের জন্য অত্যন্ত জরুরি। আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে ট্রাই চ্যানেল ক্যাথেটার কিভাবে করতে হয় সেটা। ভিডিওটা দেখো।
দেখতে পাও কিনা বলো আমাকে। তোমরা কি ভিডিওটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমরা দেখতে পেয়েছো না ভিডিওটা? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আমি জিনিসটা আবার একটু সামারাইজ করি। তোমার এই ক্যাথেটারাইজেশনের এটা অ্যাপ্রোপ্রিয়েটলি সব পেশেন্টকে তোমরা একটু চেষ্টা করবে হলো মানে অ্যাপ্রোপ্রিয়েটলি করার জন্য। ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো যে তোমরা নিজেরা যেন মানে শুরু থেকেই ভালো অভ্যাসগুলো আয়ত্ত করো। তাহলে এখানে কি কি দেখা যাচ্ছে? প্রথম কথা হলো তোমাকে একটা হ্যান্ড ওয়াশ করা এবং তোমার নিজেকে ইন্ট্রোডিউস করা, এবং তুমি এটা যে কাজটা করতে যাচ্ছ সেটা পেশেন্টকে এক্সপ্লেন করা। ভেরি ইম্পর্টেন্ট। যে আমি আপনাকে এই এই একটা ক্যাথেটার দিব, এইভাবে একটা দিব, আপনার তেমন ব্যথা পাবেন না। তাকে আশ্বস্ত করা এবং তোমাকে মানে তার সঙ্গে মানে পেশেন্টের সঙ্গে এই ব্যাপারটা আগে এক্সপ্লেন করা, সেটা করে নিতে হবে। ঠিক আছে? তারপরে যেটা স্টেরিলিটি, তুমি থ্রু আউট ইউর লাইফ দেখবা যে অসংখ্য ডাক্তার আছে তারা আসলে ক্যাথেটার করার সময় স্টেরিলিটি মেনটেন করে না। সেটা একটা অন্যায় ব্যাপার। এবং এই ধরনের আর্ট্রোজেনিক যে ইনফেকশন গুলো সেগুলো আসলে লাইফ লং পেশেন্টকে সাফার করায়। ধরো তুমি স্টেরিলিটি মেনটেন না করে একটা ক্যাথেটার করলে, এই যে একবার তার একটা ইনফেকশন হলো, এই ইনফেকশন তার সারা জীবন মানে ভোগান্তির কারণ হতে পারে। ধরো এই ইনফেকশনের কারণে তার ওই যে রিপিটেড ইউটিআই হয়ে তার স্ট্রিকচার ইউরেথ্রা হয়ে মানে একটা অজবদ অবস্থা তৈরি হতে পারে। তাহলে এই ধরনের ক্ষেত্রে তাহলে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট হলো যে এই ক্যাথেটারাইজেশনকে লাইটলি নেওয়া যাবে না, এবং সেটাকে তোমার অ্যাপ্রোপ্রিয়েটলি স্টেরিলিটি মেনটেন করে করতে হবে। এখানে দেখো তুমি যদি আবারও যদি এটা দেখো, আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা আবার বাসায় বসে দেখতে পারবে। এখানে তারা প্রথমে গ্লাভস পরার পরে তারপরে ওয়াশ দিয়েছে, ওয়াশ দেওয়ার পরে তারপরে সিরিঞ্জের মধ্যে জেলি নিয়ে জেলি দিয়েছে। জেলি দেওয়ার পরে নিয়ম হলো যে তোমাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে এবং ওই ইউরেথ্রা ম্যাসেজ করতে হবে যেন স্প্রিংটা রিল্যাক্স হয়। এবং এরপরে তোমার অন্য আরেকজন অ্যাসিস্ট্যান্ট যে তোমার ক্যাথেটার খুলে দিবে। এই তুমি স্টেরাইল গ্লাভস পরা অবস্থায় ওই ক্যাথেটার নিয়ে ক্যাথেটারের টিপে একটু জেলি দিয়ে তারপরে সেটাকে খুব জেন্টলি এটা ইউরেথ্রা দিয়ে ব্লাডারের মধ্যে দিতে হবে। একেবারে ক্যাথেটারের যে দুই বাই বাই চ্যানেল বা ট্রাই চ্যানেল যেই হোক ওই বাইফার্কেশন পর্যন্ত পুরোটা ভিতরে দিতে হবে। কোথাও যদি দেওয়ার সময় বাধা পাও সেটা ফোর্স করা যাবে না। ডিফিকাল্ট ক্যাথেটারাইজেশনের বিভিন্ন পদ্ধতি আছে, কখনই জোর করে ক্যাথেটার ঢোকানোর চেষ্টা করা যাবে না, কখনই জোর করে ক্যাথেটার ঢোকানোর চেষ্টা করা যাবে না। যদি না যায় তোমার বুঝতে হবে যে ভিতরে কোনো প্রবলেম আছে এবং সেক্ষেত্রে তোমাকে অন্য পথ নিতে হবে। তুমি যদি
এমন হয় যে এক্সপার্ট হও, তাহলে অন্য যে ডিফিকাল্ট ক্যাথেটার করার জন্য যে প্রসিডিওর গুলো আছে সেগুলো চেষ্টা করবা, আদারওয়াইজ তুমি একদম সিনিয়রকে ডাকবে। কিন্তু কোনো অবস্থাতেই ফোর্সফুলি ক্যাথেটার ঢোকানোর চেষ্টা করা যাবে না। আর তারপরে খেয়াল করো যে তারা ক্যাথেটার দেওয়ার পরে বেলুনের ইনফ্লেট করবে ডিস্টিল ওয়াটার দিয়ে, এবং কতটুকু ইনফ্লেট করতে হবে এটা ওই যে সাইজের ক্যাথেটার ওই অনুযায়ী নির্ভর করে, ওই গায়ে লেখা থাকে। যেমন 6 ফ্রেঞ্জের জন্য 1.5 ml ক্যাথেটার দিতে হয়, কোনোটা আছে 3 ml, কোনোটা আছে 10 ml, কোনোটা আছে আরো বেশি। তো এটা ওর গায়ে লেখা থাকে কয় এমএল ডিসপ্লে ওটা দেওয়া লাগবে, সেই অনুযায়ী তোমাকে এটা দিতে হবে। এবং দেওয়ার পরে ক্যাথেটারাইজেশন শেষ হলে তোমার যে জেলি লেগেছিল বা ওষুধপত্র লেগেছিল এগুলো মুছে পেশেন্টের কাপড় ঠিক করে দিয়ে তারপরে তোমার কাজ শেষ হবে। এই এই জিনিসগুলো তুমি যদি ফ্রম দা বিগিনিং প্র্যাকটিস করো, তাহলে মানুষের প্রতি এই রেসপেক্ট, এই শ্রদ্ধাবোধ তোমার চিরজীবন থাকবে। আর এটা যদি তুমি শুরু থেকেই নয়ছয় ভাবে শুরু করো, তাহলে কিন্তু তোমার এই এই অভ্যাসটা আর কোনো দিনই তৈরি হবে না। আমি বারবার এই কথাটা বলতে চাই যে এই দেশের চিকিৎসা ব্যবস্থা যা আছে, আমাদের এক্সপার্টাইজেশন যা আছে, নট ব্যাড, কিন্তু আমাদের পেশেন্টদের সঙ্গে আমাদের লিয়াজও বাড়ানো এটা খুব মানে খুবই জরুরি। এবং এটা তোমরাই আসলে, তোমরা যারা আছো ছোট, তোমরাই আসলে এই কাজগুলো করে দিতে হবে। এটা হলো তোমাদেরই দায়িত্ব। মানে তোমরা যদি শুরু থেকেই ভালো অভ্যাস করো, মানুষকে সম্মান করা শুরু করো, তাহলেই দেখবা যে একসময় মানুষের মানে চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরে আসবে। ঠিক আছে, আমরা তাহলে পরের দিকে আগাই। ক্যাথেটারাইজেশন, কমপ্লিকেশনস, এগুলো তোমাদের থিওরিটিক্যাল পড়াশোনা, এটা পড়ার তেমন কিছু নাই, তোমরা একটু দেখে নিও। একটা যেটা ইউটিআই খুব জরুরি একটা ব্যাপার, আর একটা জিনিস যেটা তোমরা ফেস করবা বিভিন্ন সময়, সেটা হলো ইনএবিলিটি টু রিমুভ এ ক্যাথেটার। এটা হলো যে কিছুদিন মানে কাজ করতে গিয়েই টের পাবে যে ক্যাথেটার দেওয়া ছিল, ক্যাথেটার 7 দিন বা 10 দিন পরে ক্যাথেটার খোলার জন্য তুমি মানে বেলুন ডিফ্লেট করতে যাচ্ছ, আর ক্যাথেটার আর খোলে না, বেলুন পানি আসে না। এটা খুব একটা কমন প্রবলেম। এটা বিশেষ করে কম দামি ক্যাথেটার গুলোতে এই সমস্যাগুলো বেশি হয়। এবং সেটার জন্য যেটা করতে হবে সেটা হলো যে তোমাদের ওই কিছু প্রসিডিওর আছে, ক্যাথেটার ব্লক হয়ে গেলে কি করতে হবে, কিছু প্রসিডিওর আছে, সেইগুলো সেইভাবেই এগোতে হবে। এটা আমি ইন শর্ট বলি একটু, যে অনেক সময় যেটা করা যায়, ওয়্যার দিয়ে ইয়ে করা যায়, অথবা প্রথমে একটু পানি 3 সিসি পানি বেশি দিয়ে ব্লাডার বেলুনের মধ্যে পানি বেশি দিয়ে তারপরে আবার টানলে অনেক সময় আসে। অনেক সময় ওই গাইড ওয়্যার একরকম ওয়্যার পাওয়া যায়, ওইটা দিয়ে মানে লাইনটা ক্লিয়ার করা যায়। অনেক সময় সেটা হয় না, তখন স্পাইনাল নিডল দিয়ে পাংচার করা লাগে, অনেক সময় আল্ট্রাসাউন্ড গাইড করে স্পাইনাল নিডল দিয়ে পাংচার করা লাগে। এরকম অনেকগুলো প্রসিডিওর আছে। এটা তোমাদের লেভেলের কাজ না, এটা আর একটু সিনিয়র যারা তাদের লেভেলের কাজ। এরকম এই কমপ্লিকেশনটা দেখবো যে প্রায়ই পাওয়া যাবে, যে ক্যাথেটারে মানে ব্লক হয়ে গেছে আর ক্যাথেটার বের হচ্ছে। আচ্ছা আসো, এখন দেখো যদি ক্যাথেটারাইজেশন ফেল করে, যে ক্যাথেটার করা গেল না, তখন তাহলে তোমাদের করণীয় কি? তখন যেটা ক্যাথেটার করা না গেলে তখন পদ্ধতি যেটা সেটা হলো এসপিসি, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি। তো এটা সুপ্রাপিউবিক ক্যাথেটার দেওয়ার জন্য যেটা করা হয় এটা হলো যে পিউবিক বোনের উপর দিয়ে লোয়ার অ্যাবডোমেনে এখান দিয়ে একটা মানে ছিদ্র করে ব্লাডারের মধ্যে একটা ক্যাথেটার করে দেওয়া হয়। এটাই হলো ইনসার্ট করে দেওয়া হয়, এটাই হলো এসপিসি। এটা এসপিসি বিভিন্ন ভাবে করা যায়। একটা হলো পারকিউটিনিয়াস আছে, আর একটা হলো ওপেন টেকনিক। পারকিউটিনিয়াস করার জন্য কিছু যন্ত্র লাগে, এসপিসি সেট একরকম সেট আছে, ওটা কিনতে পাওয়া যায়, ওটা হলো ট্রকার টেকনিক। এটা হলো ট্রকার টেকনিক, যে এসপিসি সেট দিয়ে তোমার এসপিসি সেট, এটা এক সেট এসপিসি সেট কিনতে পাওয়া যায়, এটা দিয়ে, এটা হলো ট্রকার টেকনিক। আর একটা টেকনিক আছে সেল রিঞ্জার টেকনিক। আর এই যন্ত্রপাতি যদি না থাকে তাহলে লোয়ার অ্যাবডোমেনে ইনসিশন দিয়ে ব্লাডারকে আইডেন্টিফাই করে ব্লাডারে ইনসিশন দিয়ে ওর মধ্যে একটা ক্যাথেটার দিয়ে দেওয়া যায়। এটাই হলো ওপেন টেকনিক অফ এসপিসি। ট্রকার টেকনিক যেটা কমনলি করা হয় সেটাই দেখো। ট্রকার টেকনিকে যেটা প্রি রিকুইজিট হলো ডিস্টেন্ডেড ব্লাডার থাকতে হবে, ব্লাডার পালপেবল হতে হবে, হাতে পাইতে হবে, অথবা আল্ট্রাসোনোগ্রাফি করে মিনিমাম 300 ml ব্লাডার থাকতে হবে, ইউরিন থাকতে হবে। আর এটা মানে সিম্পাইসিস পিউবিস থেকে 1 থেকে 2 ফিঙ্গার উপরে, তখন এটা ইনসিশনটা দিতে হয়, এবং লোকাল অ্যানেস্থেসিয়া, আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটা করতে হয়। আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই ভিডিওটা দেখো, এটাতে এসপিসি করার একটা ভিডিও আছে, একটু দেখো এটা।
তা প্রথমে এরা আল্ট্রাসোনোগ্রাফি করে নিচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নিল যে ব্লাডারে কতখানি ইউরিন আছে। এরপরে তারা এখানে সুপ্রাপিউবিক এরিয়াতে ওয়াশ দিয়ে প্যালপেট করে ওরা দেখছে যে কোন জায়গাতে দিবে সেটা। এটা মানে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি উপরে এখানে এটা দিতে হবে, মানে ইনসিশন দিতে হবে। তো এখানে এরপরে কি করলো, লোকাল অ্যানেস্থেসিয়া দিল। মিড লাইনে আম্বলিকাস থেকে সুপ্রাপিউবিক এই লাইনের মধ্যে সিম্পাইসিস পিউবিস থেকে 2 আঙ্গুল উপরে এখানে প্রথমে তারা লোকাল অ্যানেস্থেসিয়া দিচ্ছে। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে দেখো, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় প্রথমে খানিকটা টেনে নিতে হয় ব্লাডের মধ্যে যাচ্ছে কিনা দেখার জন্য। তারপরে লোকাল অ্যানেস্থেসিয়া দিল, দেওয়ার পরে এখানে স্কিনে ইনসিশন দিচ্ছে। এখানে একটা স্কিনে ইনসিশন দিল, দেওয়ার পরে এই যে এখানে যে সেট যেটা দেখা যাচ্ছে যে এসপিসি সেট, ইনসিশন দেওয়ার পরে এরা আবার টেনে দেখছে যে ইউরিন আসে কিনা, ওই বরাবর ইউরিন আসে কিনা ওটা দেখার জন্য। ব্লাডার ফুল না থাকলে অ্যাবডোমিনাল ভিসেরা গুলো ইনজুরি হবে, যেটা খুবই একটা রিস্কি ব্যাপার। এই কারণে এসপিসি করার জন্য ব্লাডার ফুল থাকা খুবই একটা জরুরি। এটা না থাকলে পরে বিরাট ব্লান্ডার হবে, ইন্টেস্টাইন সিক্ট হয়ে যাবে বা ইনজুরি হবে। তাহলে এখানে ওরা সিরিঞ্জ দিয়ে টেনে দেখলো যে ইউরিন আসে এবং এটার ডেপথ কতটুকু সেটা একটা মেজার করলো। এই জিনিসটা হলো তোমার আগে থেকে ক্যাথেটার রেডি করা আছে। আর এখন যেটা দিবে এই যে এটা হলো এসপিসি সেট, এই সাদাটা, এই সাদা জিনিসটা হলো এসপিসি সেট। এটা ওইখান দিয়ে ডাইরেক্টলি ঢুকাতে হবে। এটা হলো এসপিসি সেট, এটা চাপ দিয়ে ভিতরে দিতে হবে এবং সাবধান হতে হবে, কারণ পিছনে বেশি দূরে গেলে রেকটাম ইনজুরি হবে। এটা ঢোকানোর পরে দেখো, এটা এটা বের করে নিলে সাথে সাথে ইউরিন আসতে শুরু করবে। এই যে ইউরিন আসা শুরু করবে সাথে সাথে সঙ্গে সঙ্গে এটা ঢুকাইতে হবে, তা না হলে একটু পরেই ব্লাডার খালি হয়ে যাবে। এটা ঢোকানোর পরে দেখো ওই যে ওটাকে ওইটার সঙ্গে একটা এসপিসি সেটের সঙ্গে একটা ডিস্টিল ওয়াটার ভরে দিল পানি, ওই মানে ইয়ে করার জন্য। এবার এটা টান দিলে পরে এটা খুলে দেয়, এই যে এটা টানলে পরে এটা খুলে দেয়, তখন এটা বের করে নেওয়া যায়। এই যে এটা বের করে নেওয়া, এবং এরপরে এটাকে ফিক্স করা লাগবে। পরের অংশ ইজি। এখানে সেলাই অনেক সময় স্টিচ দেওয়া হয়, এখানে অনেক সময় স্টিচ দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না। স্টিচ দিয়ে এটা ইয়ে করে একটা ব্যান্ডেজ দিয়ে রাখতে হবে। এটাই হলো তোমার এসপিসি। তাহলে একটা পেশেন্টের যখন তুমি ক্যাথেটার করতে পারছো না তখন তোমাকে এসপিসি করা লাগবে। এসপিসি এটা লাইফ সেভিং প্রসিডিওর। ইন্টারনি পিরিয়ডে তুমি যদি এটা আয়ত্ত করে ফেলতে পারো সেটা অনেক মানুষের জন্য অনেক হেল্পফুল হবে। আর আন্ডার প্রথম 1 দিন 2 দিন এটা অবশ্যই আন্ডার সুপারভিশন করতে হবে, এটা নিয়ে শুরুতেই নিজে চেষ্টা করা যাবে না। আচ্ছা, এরপরে আসো যে এসপিসির আর একটা যে টেকনিক আছে এটাকে সেল ডিঞ্জার টেকনিক বলে। এটা তোমাদের দরকার নেই, এটা গাইড ওয়্যার দিয়ে করা হয়। এটা তোমাদের এখানে যন্ত্রপাতিও নাই, এটা তোমাদের দরকারও নেই। আর ওপেন এসপিসি যে বললাম যে এটা হলো যে যদি তোমার এই সমস্ত যন্ত্রপাতি কোনো কিছু না থাকে তাহলে লোয়ার অ্যাবডোমেনে একটা ইনসিশন দিয়ে ব্লাডারকে আইডেন্টিফাই করে তারপরে ব্লাডারে ওখানে 2টা এক্সট্রিবিউশন নিয়ে ব্লাডারের মধ্যে ইনসিশন দিয়ে ওর মধ্যে মানে চোখে দেখে ক্যাথেটার দিয়ে দেওয়া এবং এরপরে উইন্ড ক্লোজ করে দেওয়া। এটাই হলো ওপেন এসপিসি। এসপিসির কমপ্লিকেশন তো অনেক কিছুই আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সারাউন্ডিং অর্গান ইনজুরি। ব্লাডার যদি ফুল না থাকে আর যদি কেউ এসপিসির চেষ্টা করে তাহলে সেটা একটা অনেক বড় বিপদের কারণ হবে। এটা বইয়ে নাই, আমি জাস্ট তোমাদেরকে একটু বলে রাখি। এটা হলো যে ইন্টার্নিস পিরিয়ডে অনেক সময় তোমরা এরকম দেখবা যে রাতের বেলা ডিউটি, তুমি না আছে তোমার এসপিসি করার কোনো ব্যবস্থা না, ক্যাথেটারও যাচ্ছে না, তোমার এসপিসি করারও কোনো ব্যবস্থা নাই। এখন পেশেন্টের এদিকে ব্যথায় চিৎকার চেঁচামেচি করে, তখন তোমার কি করণীয় আছে? এটা কোনো বইয়ে আমি দেখিনি, কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল টেকনিক। তুমি যদি ওই ব্লাডারের যে উপরে মানে পিউবিক সিম্পাইসিসের উপরে ওইখানে একটা 18 বা 20 নাম্বার ক্যানুলা ছিদ্র করে
ক্যানুলা দিয়ে তার সঙ্গে একটা স্যালাইন সেট মানে লাগাও, এবং তাহলে দেখবা যে ব্লাড আর ড্রেন হয়ে যাবে। এটা হলো তোমার, ধরো যে রাতের বেলা কেউ নাই, তোমার কোনো উপায় নাই, তখন তুমি এরকম একটা সুপ্রাপেভিক পাংচার করে ব্লাডার খালি করে ওইভাবে ওটা রেখে দিলে, যে পরদিন সকালবেলায় তোমার সিনিয়ররা আসা পর্যন্ত যেন তুমি সময় পাও, তার জন্য এটা হলো ব্যবস্থা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমার কথা স্যার আবার একটু ভালো হয় স্যার। আচ্ছা, এটা একটু পরে এটা কিন্তু ওই যে শেষ হয়ে যাবে, তারপরে তোমাদের আবার ঢুকতে হবে। হ্যাঁ, ওইটা ওই লিঙ্ক দিয়ে আবার ঢুকতে হবে। আচ্ছা শোনো, আবারও বলি, সেটা হলো যে ধরো একটা পেশেন্ট আসছে রিটেনশন ইউরিন নিয়ে, তুমি ক্যাথেটার করতে গিয়ে দেখলে ক্যাথেটার করতে পারো না, ক্যাথেটার যাচ্ছে না তোমার কাছে, এদিকে আবার ধরো রাতের বেলায় যে তুমি এই যে এসপিসি করবা, তার ব্যবস্থাও নাই, কোনো সিনিয়রও নাই, অথবা এসপিসি করার সেটও নাই, অ্যাসিস্ট্যান্ট। এখন আসো আরেক রকমের ক্যাথেটার পাওয়া যায়, এটা হলো কন্ডোম ক্যাথেটার। এটা খুব কমনলি ইউজ হয় এই ধরনের ক্ষেত্রে। যেটা হয় যে এটা এই কন্ডোম টাইপের, এখানে একটা কন্ডোমের মতো আছে, এটা পেনিসের মধ্যে লাগানো থাকে, ভিতরে কোনো কিছু দেওয়া হয় না, ভিতরে কোনো ক্যাথেটার নাই, যা আছে বাইরে। মানে পেশেন্ট, ধরো অনেক এরকম কিছু পেশেন্ট আছে যারা তাদের প্রস্রাব হয়ে যায়, ওরা বলতে পারে না, বয়স্ক রোগীরা বিশেষ করে। এই ধরনের ক্ষেত্রে কন্ডোম ক্যাথেটার লাগানো থাকে, এই ক্যাথেটারের এখানে একটা ব্যাগের সঙ্গে লাগানো থাকে, ফলে সে এই প্রস্রাব যখন বের হয় তখন এটা এই ব্যাগের মধ্যে জমা হয়, পরে এখান থেকে খালি করে ফেলতে হয়। তবে এটার অসুবিধা হলো যে এটা একটা এখানে পেনিসের সঙ্গে আটকে রাখতে হয়, তো বেশি দিন ইউজ করলে স্কিন এক্সপিরিয়েশন হয়। সাধারণত ওল্ড এজেড পেশেন্টদের ক্ষেত্রে এটা দেওয়া হয় কন্ডোম ক্যাথেটার। এটা তোমরা দেখো যে অনেক সময় ইউজ করা লাগে। এখন আসো এনজি টিউব। এনজি টিউব কি কারণে দেওয়া হয়? এনজি টিউব দুইটা পারপাসে দেওয়া হয়। একটা হলো যে ফর ড্রেনেজ অফ দ্য স্টমাক, যেটাকে রাইস টিউব বলে, যেমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অথবা ফিডিং এর জন্য দেওয়া হয়, দুই কাজে দেওয়া হয়। এনজি টিউব দেওয়া যাবে না কাদের? যে সমস্ত পেশেন্টদের হেড ইনজুরি আছে, এদের ক্ষেত্রে কখনই এনজি টিউব দেওয়া যাবে না। এনজি টিউব দেওয়া এই হেড ইনজুরি পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া নিষেধ। কিভাবে দিতে হয় এনজি টিউব? এখানে নাকের মধ্যে একটা টিউব দিয়ে এটা ইসোফেগাস দিয়ে স্টমাকে দিয়ে দেওয়া হয়। আমি তোমাদেরকে বলো, আরিফ বলো, আরিফ প্রশ্ন করতে চাচ্ছ নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এনজি টিউবের একটা ভিডিও দেখাই তোমাদের। স্যার কোনো প্রশ্ন আছে? স্যার একটা কোশ্চেন স্যার, হেড ইনজুরি পেশেন্টের এনজি টিউব দিব না কেন স্যার? এখানে লেখা আছে, আমি জন্য আর একটা পড়ি নাই। এটা হলো যে রিস্ক অফ পাসিং দ্য টিউব থ্রু দ্য ফ্র্যাকচার্ড কিউবিফর্ম ফোসা স্ট্রেট ইনটু দ্য ব্রেন। ওই এনজি টিউব দেওয়ার সময় ওটা ওই যে ব্রেনের মধ্যে চলে যেতে পারে, হেড ইনজুরি থাকে। জি স্যার, জি স্যার বুঝছি। স্যার একটা ক্যাথেটার নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার অনেক সময় দেখা যায় ক্যাথেটার খোলার পরে আবার ইউরিনারি রিটেনশন হয়ে যায়, ওই ক্ষেত্রে খোলার সময় কোনো প্রিকশন কি নেওয়া উচিত? খোলার পরে আবার রিটেনশন হচ্ছে? জি স্যার। এটার সাথে ক্যাথেটারের কোনো সম্পর্ক নাই, এটা ওই পেশেন্টের ডিজিজটার কারণে। স্যার মানে আমাকে একদিন সার্জারি স্যার মিতুল স্যার বলছিল যে ওই যে ক্লাম্পিং করে খুলতে, তাহলে নাকি প্রবলেম হলো যদি তুমি দীর্ঘদিন রাখো, ধরো অনেক দিন জি, জি। ক্যাথেটার আছে, 3 মাস 6 মাস আছে, তারপরে তুমি হঠাৎ খুলে দিলে এরকম হতে পারে। ও কিন্তু এই সাময়িক 5 দিন 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে এটা এরকম হওয়ার কথা না। এনজি টিউব দেওয়ার উপরে একটা ভিডিও দেখাই তোমাদের একটু, কিভাবে দেওয়া হয় সেটা তোমাদেরকে ইয়ে করব, দেখো দেখতে পাও কিনা। Get to a comfortable. Let me know when you can stop. Get to a comfortable. Let এটা me know when you can একই stop. কথা শুরুতে, এক্সপ্লেন Are you প্রসিডিউর, okay for me to go ahead with the procedure? গেইন কনসেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ওয়াশ হ্যান্ড, সবগুলো জিনিস ইম্পর্টেন্ট। কি কি জিনিস লাগবে সেগুলো আগে রেডি করো। তারপরে রেডি হও, নিজে গ্লাভস পরতে হবে। এই পেশেন্টের দুই ভাবে করা যায়, শোয়ানো অবস্থায় করা যায়, বসা অবস্থায়ও করা যায়। এরপরে যেটা করতে হবে যে মেজার নিতে হবে, কোন জায়গা থেকে, নাকের এখান থেকে কানের পর্যন্ত, সেখান থেকে টিপ অফ দা নোজ থেকে ইয়ার লোবিউল এখান থেকে, এরপরে আবার এদিকে দেখো, সেখান থেকে যাইতে হবে হলো 5 সেন্টিমিটার বিলো দা জিফেস টার্ন। এটা হলো লেন্থ।
এই মাপটা খুবই জরুরি। এরপরে জেলি দিতে হবে। Let's put the tube in now. It's going to be a bit জেলি দেওয়ার পরে পেশেন্টকে বলতে হবে যে এটা দেওয়ার সময় আপনি পানি খায় যেরকম ভাবে এরকম ভাবে ঢোক গিলবেন। এবং এটা দেওয়ার আগে নাকের মধ্যে তার কোনো প্যাথোলজি আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে। এবং এটা দেওয়ার পরে সিকিউর করতে হবে এবং কনফার্ম করতে হবে যে এটা আসলে স্টমাকে গেছে। কনফার্ম করার জন্য দুটো পথ আছে। একটা হলো লিটমাস টেস্ট, যে ফ্লুইডটা আসলো ওইটা অ্যাসিডিক কিনা সেটা দেখা, এটা লিটমাস টেস্ট বলে। আমরা এটা করি না। আমরা যেটা করা হয় আমাদের দেশে সেটা হলো যে ওই 30 ml এয়ার নিয়ে সাডেনলি ওই টিউবের মধ্যে দিয়ে ভিতরে দেওয়া হয় এবং ওই স্ট্রেথো দিয়ে মানে ইপিগ্যাস্ট্রিয়ামে স্ট্রেথো রেখে বুঝতে হয় যে এটা, যেমন এখানে বলা আছে যে instill 30 ml of air with syringe and auscultate the epigastrium for bubbling. স্টেথো এপিগ্যাস্ট্রিয়ামে ধরে রেখে সাডেনলি তুমি যদি এয়ার দাও তাহলে যদি এটা যদি স্টমাকে থাকে তাহলে তুমি ওটা শুনতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমার এনজি টিউব দেওয়ার প্রসিডিওর। ভিডিওটা এই ক্লাসের এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো যেন তোমরা এই ভিডিওগুলো আবার পরে দরকার চাই দেখতে পারো। এখন আসলে তাহলে আইভি ফ্লুইডে ক্যাথেটারাইজেশন গেল, এনজি টিউব দেওয়া গেল। এখন তাহলে আইভি ফ্লুইডের ব্যাপারে সরি আইভি ফ্লুইড দেওয়ার ব্যাপারে তোমাদের কিছু বেসিক বিষয় জানা দরকার। তাহলে একটা পেশেন্ট যখন আসলে ধরো একটা অ্যাকিউট অ্যাবডোমেনের পেশেন্ট নিয়ে আসছে, তাহলে তার ফ্লুইড দেওয়ার সময় তোমাকে অনেকগুলো পয়েন্ট হিসাব করতে হবে। একটা হলো আমি কি পরিমাণ ফ্লুইড দিব, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি কি ধরনের ফ্লুইড দিব, কোন ধরনের ফ্লুইড দিব। আমি কি ফ্লুইডের সঙ্গে ব্লাডও দিব নাকি ব্লাড দিব না, আমার হাতে কি ব্লাড আছে, ব্লাড না থাকলে তার বিকল্প কি আছে। অনেকগুলো পয়েন্ট, মানে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে তোমার অনেক বিষয় ভাবতে হবে এবং খুব দ্রুততার সঙ্গে ভাবতে হবে। এমন না যে বসে বসে ভাবার সময় আছে, মানে মুহূর্তের মধ্যে সবগুলো ভাবনা ভেবে শেষ করে ফেলতে হবে। আমি কি 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 করা লাগবে আমার, সেটার জন্য তাহলে আগে থেকেই তোমার বিষয়গুলো জানা লাগবে। তাহলে কি কি এখানে when prescribing fluids 3টা পয়েন্ট মনে রাখতে হবে। কি কি? একটা হলো basal requirements, pre-existing dehydration and electrolyte loss, continuing abnormal losses over and above basal requirement। 3টা জিনিস। একটা হলো যে তার সব মানুষেরই তো একটা বেজাল রিকোয়ারমেন্ট আছে। আমরা যেহেতু পেশেন্টকে না খাওয়াই রাখবো তাহলে তার একটা নর্মাল রিকোয়ারমেন্টস তো আছেই, সেটা 2.5 লিটার 3 লিটার একটা ফ্লুইড নর্মাল রিকোয়ারমেন্টস আছেই, সব মানুষেরই আছে। এরপরে আমার যে রোগীটা আসছে তার ক্ষেত্রে আমাকে অ্যাসেস করতে হবে যে তার ডিহাইড্রেশন কতখানি আছে, আদৌ আছে কিনা বা কতখানি আছে, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা, তার এখনো মানে অ্যাবনর্মাল লস হচ্ছে কিনা, ব্লাড বা ফ্লুইড এখনো লস হচ্ছে কিনা। ধরো একটা পেশেন্ট আসছে হেমোরেজ নিয়ে, তার মানে তার কন্টিনিউইং ব্লাড লস হচ্ছে, সেটাও আমাকে বিবেচনা নিতে হবে। একটা পেশেন্ট আসছে ধরো ডায়রিয়া নিয়ে, তাহলে তারও ফ্লুইড লস হচ্ছে, সেটাও আমাকে বিবেচনা নিতে হবে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্ট সিকোয়েস্টেশন হয় ফ্লুইড, তাহলে কি পরিমাণ ফ্লুইড সিকোয়েস্টেশন হয়েছে সেটা আমাকে বিবেচনায় নিতে হবে। তাহলে সবগুলো জিনিস বিবেচনায় নিয়েই আমাকে মানে আইভি ফ্লুইড দেওয়া স্টার্ট করতে হবে এবং আমি কি পরিমাণ ফ্লুইড দিব তার উপর ভিত্তি করে আমাকে ক্যানুলা সিলেক্ট করতে হবে যে আমি কোন ধরনের ক্যানুলা দিব। তাহলে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার এই বিষয়ে আইডিয়া থাকা লাগবে যে আমি আসলে কতটুকু ফ্লুইড দিব এবং আমার কি ধরনের ক্যানুলা ইউজ করব। আমাদের দেশে অ্যাভেলেবেল ক্যানুলা হলো এইগুলো। 14 ফ্রেঞ্চ আমি দেখিনি কোনোদিন, 16, 18, 20, 22 এবং 24 এই ধরনের ক্যানুলা গুলো আমাদের দেশে আছে। এটা মানে আমাদের দেশে পাওয়া যায় হলো এই 16, 18, 20, 22, 24, যে কালার দেখে বোঝা যায়। যে কোনো অ্যাকিউট অ্যাবডোমেনের পেশেন্টের বা যে ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ফ্লুইড বেশি দেওয়া লাগবে, অ্যাডাল্ট পারসন হলে মিনিমাম 18 মানে ক্যানুলা দিলে ভালো, 18 বা 16, কারণ এটা যত মোটা ক্যানুলা হবে ফ্লুইড তত র্যাপিড দেওয়া যাবে। এই 20, 22 বা 24 এই ক্যানুলা গুলো দিয়ে মানে খুব দ্রুত ফ্লুইড দেওয়া যায় না এবং 22, 24 এইগুলো দিয়ে ব্লাড দিতেও অনেক সমস্যা। এই কারণে অ্যাডাল্ট পেশেন্ট যদি হয় তাহলে ম্যাক্সিমাম বড় সাইজের ক্যানুলা গুলো দিতে পারলে ভালো।
কম বয়সী বাচ্চাদের জন্য তো 20-22 এগুলো দেওয়া লাগবে, উপায় নাই। তাহলে প্রথমে হলো যে ক্যানুলা সিলেক্ট করে নিতে হবে যে আমি কতটুকু ফ্লুইড দিব এবং কি পরিমাণ ক্যানুলা ইউজ করব। এখন আসো বেজাল রিকোয়ারমেন্টস কি কি। এখানে আমরা মানে যদি পেশেন্টের কোনো ডিহাইড্রেশন না থাকে এবং তার অনগোয়িং কোনো লস না থাকে, তাহলে আমরা শুধুমাত্র বেজাল রিকোয়ারমেন্টস যতটুকু অতটুকু ফ্লুইডই দিব। বেজাল রিকোয়ারমেন্টস এর কতটুকু দেওয়া যায়, এখানে যেমন ধরো যে এখানে একটা হিসাব আছে যে এটা মানে এখানে দেখো দিয়েছে একটা যে 5% ডিএ, এখানে দেখো নরমাল স্যালাইন দিয়েছে 5% ডিএ 5% ডিএ, মানে 2 লিটার 5% ডিএ 1 লিটার নরমাল স্যালাইন। এটা হলো মানুষের বেজাল রিকোয়ারমেন্টস এর জন্য এটা যথেষ্ট। 2 লিটার ডিএ 1 লিটার নরমাল স্যালাইন, অথবা 2 লিটার ডিএ 1 লিটার ডিএনএস ডেক্সট্রোজ স্যালাইন, তাহলে এরকম দেওয়া যেতে পারে যে এটা হলো বেজাল রিকোয়ারমেন্টস এর জন্য। এবং এখানে তোমার the purpose of glucose is to make the solution isolating, not to provide calories. আমরা শর্ট টার্মে পেশেন্টদের যখন না খাওয়াই রাখি 24 ঘন্টা বা 48 ঘন্টা, আমরা ক্যালোরির বিষয়ে বিবেচনা করি না, ক্যালোরির কোনো হিসাব করার দরকার নেই, শুধু ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স করলেই হয়ে যাবে। মানুষের শরীরে রিজার্ভ যে ক্যালোরি আছে ওইটা দিয়েই সে চলতে পারবে। আমার কথাটা বোঝা গেছে? তাহলে এটা হলো বেজাল রিকোয়ারমেন্টস। এখন এর সঙ্গে তোমার হিসাব করা লাগবে ও কারেকশন অফ প্রি এক্সিস্টিং ডিহাইড্রেশন, যে পেশেন্টটা আসছে তার সে কতখানি ডিহাইড্রেটেড সেটা আমাকে এরপরে অ্যাসেসমেন্ট করা লাগবে। Patient to arrive in a dehydrated state clearly needs to be resuscitated with fluid over and above their basal requirements. Identify from which compartment or compartments the fluid has been lost. এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন কম্পার্টমেন্টের ফ্লুইড লস হয়েছে, সেটা এটা কি ইন্ট্রাসেলুলার নাকি এক্সট্রাসেলুলার, এই কম্পার্টমেন্টের লস এটা আমাকে হিসাব করতে হবে। আর assess the extent of dehydration, resuscitate the patient with fluid similar in composition and volume of that which has been lost. তাহলে এটা তোমাকে ফ্লুইড, এই যে অতিরিক্ত যে ফ্লুইডটা আমরা দিব সেটা কতটুকু দিব এটা হিসাব করার জন্য এই বিষয়গুলো তোমাকে বিবেচনায় নিতে হবে। এখন এগুলো তোমরা জানো, এটা নতুন করে বলার কিছু নাই। টোটাল বডি ওয়াটার ইন্টারসেলুলার এবং এক্সট্রাসেলুলার এইভাবে ভাগ করা হয়। এর মধ্যে যেমন 45 লিটার বডি ওয়াটার যদি থাকে তার মধ্যে এক্সট্রাসেলুলার হলো 15 লিটার, ইন্টারসেলুলার হচ্ছে 30 লিটার। এটা তোমাকে হিসাব করতে হবে কোন কম্পার্টমেন্ট থেকে ফ্লুইড লস হচ্ছে, সেই কম্পার্টমেন্টের অনুযায়ী তোমাকে ফ্লুইড রিপ্লেস করা লাগবে। এখন কতটুকু ফ্লুইড ডেফিসিট হয়েছে এটা বোঝার জন্য আমাদেরকে কতগুলো প্যারামিটার আমরা দেখি। Level of consciousness, presence of thirst, moistness of the mucosal surface, skin turgor, heart rate, supine and standing blood pressure এবং ইউরিন আউটপুট। ইউরিন আউটপুট হলো খুবই একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সেই কারণেই তোমাকে পেশেন্টকে ক্যাথেটার করা লাগবে। এখন প্রশ্ন হলো আমি কি ধরনের ফ্লুইড চয়েস করব, আমরা কি ক্রিস্টালয়েড দিব না কলয়েড দিব? ক্রিস্টালয়েড দিলে কি ধরনের ক্রিস্টালয়েড দিব, অনেকগুলো তোমার চিন্তা করতে হবে। আমরা নরমালি যেটা করি ইমার্জেন্সি সিচুয়েশনে শুরুতেই পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে আমরা একটা আইভি ক্যানুলা করে ক্রিস্টালয়েড সলিউশন স্টার্ট করি, ক্রিস্টালয়েড সলিউশন। এবং কোন ধরনের ক্রিস্টালয়েড সলিউশন দিব সেটাও তোমাদেরকে হিসাব করতে হবে। আমি পরের স্লাইডে যাই, তারপরে তোমাদেরকে বলছি। বাংলাদেশে যেসব ক্রিস্টালয়েড সলিউশন পাওয়া যায় সেগুলো সম্পর্কে এখানে একটু বলা আছে। যেমন আছে 5% ডিএ, 5% ডিএনএস, বেবি স্যালাইন, নরমাল স্যালাইন, হার্টম্যান সলিউশন, কলেরা স্যালাইন। এগুলোর কম্পোজিশন এখানে দেওয়া আছে। একটা জিনিস পরিষ্কার, সেটা হলো ডিএ তে কোনো ইলেকট্রোলাইটস থাকে না, আর বাকি সবগুলোতে ইলেকট্রোলাইটস আছে। ডিএ যেটা ডেক্সট্রোজিন অ্যাকোয়া, এখানে কোনো ইলেকট্রোলাইটস থাকে না, বাকি সবগুলোতে ইলেকট্রোলাইটস থাকে। তাহলে এখন আমরা কোন ধরনের ফ্লুইড দিব? আমরা যদি মানে র্যাপিড প্লাজমা এক্সপেনশনের প্রয়োজন হয়, ধরো একটা পেশেন্ট ডিহাইড্রেটেড অবস্থায় আসছে বা একটা পেশেন্টের হেমোরেজ হয়েছে, র্যাপিড প্লাজমা এক্সপেনশনের প্রয়োজন হলে আমরা সবসময় ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড দিব। কেন ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড দিব? কারণ হলো ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড এগুলো ইন্ট্রাসেলুলার ফ্লুইডের স্পেসে যায় না, ফলে এটা শুধুমাত্র এই যে এক্সট্রাসেলুলার 15 লিটার এর মধ্যেই মিক্স হবে। ফলে এটা 6 লিটার ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড মানে নরমাল স্যালাইন বা হার্টম্যান সলিউশন এইগুলো দিলে 1 লিটার ব্লাড ভলিউম বাড়বে। কিন্তু তুমি যদি ডিএ দিয়ে 1 লিটার ব্লাড ভলিউম বাড়াতে চাও তাহলে 13 বা 14 লিটার ফ্লুইড দেওয়া লাগবে। সেই কারণে ইমার্জেন্সি সিচুয়েশনে ডিএ প্রেফার করা হয় না।
ইমার্জেন্সি সিচুয়েশনে তোমাকে নরমাল স্যালাইন বা হার্টম্যান সলিউশন এইগুলো দিতে হবে, বা কলেরা স্যালাইন বা এই ধরনের ফ্লুইড গুলো দিতে হবে যেগুলো ইলেকট্রোলাইট কন্টেইনিং, মানে যেখানে দ্রুত প্লাজমা ভলিউম বাড়ানো লাগবে সেই সব জায়গাতে তোমাকে ইলেকট্রোলাইট কন্টেইনিং ফ্লুইড গুলো দিতে হবে। এখানে যেমন দেখো এই যে ডিএনএস কলেরা স্যালাইনের কতগুলো ছবি আছে। আর যখন র্যাপিড প্লাজমা এক্সপেনশনের দরকার হয় তখন আইদার ব্লাড অথবা ব্লাড সাবস্টিটিউট কিছু দিতে হবে। ব্লাড সাবস্টিটিউট কি কি আছে মার্কেটে পাওয়া যায়? অ্যালবুটেন আছে, প্লাজমা সল আছে, অথবা হেমাক্সিল, এগুলো ব্র্যান্ড নেম, এইগুলো পাওয়া যায়। তাহলে এই 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 যদি তোমার র্যাপিড প্লাজমা এক্সপেনশন দরকার হয় কিন্তু হাতে ব্লাড নেই, ব্লাড আনতে দেরি হচ্ছে, তখন আমাকে কি করতে হবে? এইগুলোর কোনো একটা ইউজ করতে হবে। এই ধরনের সাবস্টিটিউট গুলো কি করে, এরা শুধুমাত্র সার্কুলেশনেই থাকে, তার মানে এইগুলো তুমি 1 লিটার দিলে এটা 1 লিটার মানে সার্কুলেশনেই থাকবে, মানে ব্লাড ভলিউম র্যাপিডলি রিস্টোর হবে। এখানে দেখো এগুলো সবগুলোই মার্কেটে পাওয়া যায়, অ্যালবুটেন পাওয়া যায়, প্লাজমা সল পাওয়া যায়, হেমাক্সিল পাওয়া যায়, সবগুলোই পাওয়া যায়। এটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম যে when you infuse intravenous fluid 1 লিটার ফ্লুইড দিলে মানে 5% ডিএ দিলে যেটা হয় এটা এটা মানে 13 লিটার ফ্লুইড লাগবে 1 লিটার ফ্লুইড বাড়ানো ভলিউম বাড়ানোর জন্য, কিন্তু নরমাল স্যালাইন দিলে এটা 6 লিটার ফ্লুইড দিলে 1 লিটার ব্লাড ভলিউম বাড়বে। অর্থাৎ সহজ কথা হলো ইলেকট্রোলাইট কন্টেইনিং ফ্লুইড গুলো এটা যেহেতু এক্সট্রাসেলুলার ফ্লুইড স্পেসেই থাকে ফলে এটা র্যাপিডলি প্লাজমা ভলিউম বাড়াতে পারবে, কিন্তু ডিএ যেটা ইলেকট্রোলাইট কন্টেইনিং না, এটা তোমার অনেক বেশি ফ্লুইড দিতে হবে কারণ এটা ইন্ট্রাসেলুলার স্পেসেও চলে যায়, ফলে এটা দিয়ে র্যাপিড প্লাজমা ভলিউম বাড়ানো যাবে না। আর যদি ব্লিডিং হয় তাহলে বেস্ট হলো ব্লাড দেওয়া। ব্লাড যদি না পাওয়া যায় তখন তাড়াতাড়ি সময়ের জন্য আমাদেরকে ব্লাড সাবস্টিটিউট যেটা কলয়েড সলিউশন আছে এগুলো দিতে হবে। এখানে ওই যে এই জিনিসটারই ব্যাখ্যা করা আছে যে কিভাবে ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার ফ্লুইডের এক্সপেনশন হয় এটা। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলো? আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার, এটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ বলো, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? বলো, হ্যাঁ বলো। স্যার কোন কম্পার্টমেন্ট থেকে স্যার ফ্লুইড লস হচ্ছে এটা স্যার বোঝার জন্য আমরা এক্সট্রা সেলুলার স্যার আমরা ওই স্কিন টার্জিলিটি এগুলো দেখতেছি স্যার, ইন্টারসেলুলার থেকে লস হচ্ছে কিনা কেন বুঝবো স্যার? ইন্টারসেলুলার ফ্লুইড লস এমনি নরমালি হবে না। ইন্টারসেলুলার ফ্লুইড লস কখন হবে? ধরো একটা পেশেন্টকে তুমি কোনো কিছু খাইতে দিলে না, গরমের মধ্যে রেখে দিলে, গরম মানে মরুভূমির মধ্যে পড়ে আছে, ওর হলো টোটাল মানে ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার দুই ক্ষেত্রেই ফ্লুইড লস হবে। আদারওয়াইজ নরমালি যেসব রোগীরা আমাদের কাছে আসে এদের প্রত্যেকেরই এক্সট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট থেকে লস হবে, ইন্টারসেলুলার ফ্লুইড নরমালি লস হয় না। জি স্যার। তার মানে আমাদের সবারই এক্সট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট থেকেই লস হবে। ধরো ডায়রিয়া বা যেটা যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা পারফোরেশন, সবগুলোতেই এক্সট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট থেকেই লস হয়, ইন্টারসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট থেকে নরমালি লস হয় না। ফলে আমাদের সবসময়ই এই ফ্লুইড দিতে হবে, মানে ইলেকট্রোলাইট কন্টেইনিং ফ্লুইড দিতে হবে। ঠিক আছে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সামনে প্রসিড করি না? এখন ধরো যে একটা পেশেন্ট আসছে ব্লিডিং নিয়ে, হেমোরেজ নিয়ে আসবে, কিছুদিন পর পরই দেখবো যে ব্লিডিং নিয়ে পেশেন্ট আসছে, ইমার্জেন্সি বা অ্যাক্সিডেন্টের পেশেন্ট, সেসব ক্ষেত্রে একটা গাইডলাইন আছে, এটিএলএস গাইডলাইন, এবং এই পেশেন্টের এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এই সমস্ত গুলো তোমাদেরকে মানে করতে হবে, ডিসফাংশন এবং এক্সপোজার, এইগুলো এবিসিডি ম্যানেজ করতে হবে আর কি ওই অনুযায়ী। হ্যাঁ, এই ওর মধ্যে আমরা যাচ্ছি না, আমি তোমাদেরকে জাস্ট মানে ওই ম্যানেজমেন্টের মধ্যে না গিয়ে আমি জাস্ট ব্লাড একটা হেমোরেজ নিয়ে আসছে তখন কি করতে হবে সেগুলো নিয়ে কথা বলবো। ধরো যে একটা পেশেন্টের ব্লাড লসের কোয়ান্টিটি আমরা কিভাবে হিসাব করি, যে ক্লিনিক্যাল কিছু মেথডস আছে, ক্লিনিক্যাল ম্যানুভার আছে, সেগুলো দিয়ে। আর আরেকটা হলো যে যেমন কিছু প্যারামিটার দিয়ে বলা যায়, টিবিয়াল ফ্র্যাকচার হলে এতটুকু ব্লাড লস হয়, ফ্র্যাকচার ফিমার হলে এতটুকু হয়, অপারেশনের সময় ক্লট মানে এক মুঠি ক্লটের যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিই 500 ml ব্লাড গেছে।
যদি মপ কাউন্ট করে মপের ওজন নিয়েই ব্লাড কাউন্ট করা যায়, লস হিসাব করা যায়, আসলে এইগুলো তেমন করা হয় না। যেটা the only real way of quantifying loss is by arterial blood gas measurement, এটা আইসিইউ তে করা যায় বা বিভিন্ন বড় বড় হাসপাতাল আছে যেসব জায়গাতে এইগুলো করা যায়। হেমাটোক্রিট এন্ড হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ডু নট চেঞ্জ ইন অ্যাকিউট ব্লাড লস, এটা আমাদের মাথায় রাখতে হবে। একটা পেশেন্টের ব্লাড লস কতটুকু হয়েছে, আমি এখনই সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট করলে হিমোগ্লোবিন দেখে মিসগাইডেড হবো, কারণ ইনিশিয়ালি হিমোগ্লোবিন ওইভাবে ফল করে না। তাহলে সিগনিফিকেন্ট ব্লাড লসের ফিচার কি, ক্লিনিক্যালি আমরা কিভাবে বুঝবো? একটা হলো পালস রেট অনেক বেড়ে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে শোয়া বসা এবং দাঁড়ানো অবস্থার মধ্যে 10 মিলিমিটারের বেশি গ্যাপ হবে, প্যালোর অথবা সোয়েটিং বেশি হবে। এইগুলোই হলো তোমার সিগনিফিকেন্ট ব্লাড লসের ফিচার। ব্লাড লসের যে হেমোরেজের ম্যানেজমেন্ট, এগুলো তো তোমরা জানো। এগুলা যেমন কিছু আছে যে তোমার যে ডাইরেক্ট প্রেসার দিয়ে ব্লাড বন্ধ করা লাগে, আর কিছু কিছু আছে যে তোমার অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ব্লাড বন্ধ করা লাগবে। প্রিন্সিপালস হলো এইগুলো, প্রেসার দিতে হবে, প্যাকিং করতে হবে, পজিশন মানে যে জায়গা থেকে ব্লিডিং হচ্ছে ওইটা উঁচু করে রাখলে পরে ব্লিডিং কমবে, আর অপারেশন করে বন্ধ করা লাগতে পারে। আর একই সময় রিস্টোর দ্য লস্ট ব্লাড বাই ফ্রেশ হোল ব্লাড ট্রান্সফিউশন অথবা প্লাজমা এক্সপেন্ডার, যেটা বলা হলো যে হিমাক্সিল বা ওইগুলো। আর ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে যেমন কিভাবে কখন ব্লাড ট্রান্সফিউশন করি আমরা, যদি সাধারণত 8 গ্রামের কম হিমোগ্লোবিন চলে যায় তখন আমরা ব্লাড ট্রান্সফিউশনের চিন্তা করি। ব্লাড বন্ধ করার জন্য এই সমস্ত জিনিসগুলো অপারেশন থিয়েটারে পাওয়া যায়, তোমরা দেখবা যে সার্জি সেল বা এই ধরনের জিনিসগুলো, জেল ফর্ম সার্জি সেল, এগুলো অপারেশন থিয়েটারে ইউজ হয়। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে যেমন কতগুলো কথা আছে যে 8 গ্রামের নিচে না নামলে সাধারণত ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয় না। আর অপারেটিভ ব্লাড লস আপ টু 500 ml ক্যান বি রিপ্লেসড উইথ স্যালাইন অর প্লাজমা সাবস্টিটিউট, কিন্তু তার বেশি যদি হয়, only if more than 1 liter of blood has been lost in a healthy adult should consider blood transfusion. ঠিক আছে? ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন, এটা থিওরিটিক্যাল কথা, আমি এর মধ্যে তেমন একটা যাইতে চাই না। যেটা লাগবে তোমাদের ইন্টার্নি হিসেবে, তোমাদের যেটা লাগবে সেটা হলো যে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হলে কি করতে হবে আর এটা এড়ানোর জন্য কি করতে হবে, এটাই হলো সবচেয়ে সিরিয়াস কমপ্লিকেশন এবং ইন্টার্নি হিসেবে তোমাদেরকে এটা ফেস করা লাগবে। তাহলে ওইটাই দেখো, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের এড়ানোর জন্য কি করতে হবে, এটা একটা গ্রেভ সিচুয়েশন। তাহলে ব্লাড দেওয়ার আগে অবশ্যই তোমাকে সিস্টারের উপর ভরসা করা যাবে না, নিজেই প্রত্যেকটা ব্লাড ব্যাগ চেক করতে হবে, ডোনারের কাগজপত্র চেক করতে হবে, এটা ক্রস ম্যাচ হয়েছে কিনা, এটা ক্রস ম্যাচ কম্প্যাটেবল কিনা, এটা স্ক্রিনিং হয়েছে কিনা, সবগুলো জিনিস তোমাকে পেশেন্টের নাম, ডোনারের নাম, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু চেক করতে হবে বাই ইওর ওন। এবং চেক করার পরে তুমি এই ব্লাডের যে ব্যাগ আছে ব্যাগে সিগনেচার করবে, যে কাগজ নিয়ে আসছে কাগজে সিগনেচার করবে, তারপরে তুমি এই ব্লাড ট্রান্সফিউশন করার জন্য সিস্টারের কাছে দিতে হবে। এটা লাইফ লং টিচিং এবং জীবনে তুমি অনেকবার এরকম পাবা যে এই খেয়াল না করতে পারার জন্য পেশেন্ট মারা গেছে, একদম মানে ইনস্ট্যান্ট পেশেন্ট মারা গেছে, এরকম বহু ঘটনা আছে। তাহলে মিসম্যাচ হয়ে গেলে কি করবা, কিভাবে বুঝবে এবং কি করতে হবে, এটা ডেভিডসনের একটা চার্ট, অনেক লম্বা চার্ট, এটা এইভাবে কিছু পড়েও বোঝা যায় না। আমি এটাকে আমাদের জন্য যেটুকু দরকার ওইটুকু ছোট করে নিয়ে আসছি। তুমি দেখো, সিম্পটম সাইন্স অফ পসিবল অ্যাকিউট ট্রান্সমিশন রিঅ্যাকশন কি কি হবে। পেশেন্ট যেটা যে প্রথমে সাধারণত বলে তার জ্বর হয়, কাঁপতে থাকে, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন ডেভেলপ করে, কোলাপস করে। আর পেশেন্ট কমনলি বলে যে তার চেস্ট পেইন হচ্ছে, চেস্ট পেইন, চেস্ট আর অ্যাবডোমিনাল পেইন, শর্টনেস অফ ব্রেথ, নাউসিয়া, জেনারেলি ফিলিং আনওয়েল, রেসপিরেটরি ডিস্ট্রেস। এইগুলো হলো তোমার সাইন সিম্পটম। এবং এই কারণে ব্লাড ট্রান্সফিউশন করার সময় শুরুতে খুব অল্প ড্রপে দেওয়া হয়, আর তারপরে যখন দেখা যায় যে কোনো রিঅ্যাকশন হচ্ছে না তখন এটা র্যাপিডলি বাড়ানো হয়। তাহলে এগুলো অল্প ডোজে দিয়ে প্রথমে বুঝতে হবে যে এগুলো কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি হয় হলে কি করতে হবে, স্টপ দ্য ট্রান্সমিশন, নাম্বার 1। আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, তারপরে কি করতে হবে, আন্ডারটেক র্যাপিড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ইনক্লুডিং টেম্পারেচার, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট এন্ড অক্সিজেন স্যাচুরেশন। চেক দ্য আইডেন্টিটি অফ দ্য রিসিপিয়েন্ট ডিটেইলস অন দ্য ইউনিট এন্ড কম্প্যাটিবিলিটি ফর্ম। মানে তুমি কাগজপত্র চেক করবা, তার আগে পেশেন্টকে অ্যাসেস করতে হবে। ধরো তুমি দেখলে যে রিঅ্যাকশন ইনভলভস মাইল্ড ফিভার অর আর্টিকেরিয়াল র্যাশ অনলি, মানে এরকম সিরিয়াস না, ধরো অল্প জ্বর আছে অথবা র্যাশ ডেভেলপ করেছে, চাকা হয়ে গেছে, তাহলে তুমি কি করবা। ধরো যদি শুধু ফিভার থাকে, র্যাশ নাই, তখন কি করবা, ফেব্রাইল নন হিমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন।
এটা হলো ফিভার থাকলে আমরা শুধু এটা চিন্তা করব। ইফ আইসোলেটেড টেম্পারেচার অফ মোর দ্যান 38 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কি করব? অবজারভেশনস আর অবজারভেশনস আর স্টেবল এন্ড পেশেন্ট ইজ আদারওয়াইজ ওয়েল, তখন কি করব? তার নাপা ধরো প্যারাসিটামল সাপোজিটরি দিব, রিস্টার্ট ট্রান্সমিশন এট এ স্লোয়ার রেট এন্ড অবজার্ভ মোর ফ্রিকোয়েন্টলি। তাহলে নাপা সাপোজিটরি দিব এবং কিছুক্ষণ পরে আবার ট্রান্সমিশন স্টার্ট করব। ঠিক আছে? ধরো জ্বর নেই, আর্টিকেরিয়া আছে, চাকা চাকা হয়েছে, তখন কি করব? তখন হলো ওই যে ফেনারগ্যান ইনজেকশন, ফেনারগ্যান নামে পাওয়া যায়, এই ইনজেকশন তখন দিব। ব্লাড ট্রান্সমিশন দেওয়ার আগে রুটিনলি মানে ডেক্সামিথাসোন আর ফেনারগ্যান এটা দিয়ে দেয়, এটা উচিত না। এটা হলো যদি র্যাশ আর্টিকেরিয়া ডেভেলপ করে তখন তোমাকে এটা দিতে হবে, এবং দেওয়ার পরে কিছুক্ষণ পরে পেশেন্টের কন্ডিশন সেটেল করলে রিস্টার্ট দ্য ট্রান্সমিশন এট এ স্লোয়ার রেট এন্ড অবজার্ভ মোর ফ্রিকোয়েন্টলি। তাহলে এটা হলো যদি মাইল্ড রিয়াকশন হয়, তাহলে তুমি কিছুক্ষণ অবজার্ভ করবে, অবজার্ভ করে তারপরে আবার ট্রান্সমিশন স্টার্ট করতে পারো। কিন্তু যদি ব্যাপারটা সেরকম না হয়, সিরিয়াস হয়, তখন কি করতে হবে? এখানে যেমন আসছে নো, এরকম না, মানে এরকম ফিভার বা আর্টিকেরিয়া না, সিরিয়াস ইনফেকশন, তখন কি করতে হবে? তখন হলো এই লাইন, তখন তোমাকে সন্দেহ করতে হবে যে সাসপেক্টেড এবিও ইনকম্প্যাটিবিলিটি, রং ব্লাড প্যাক ইনফিউজড অথবা হিমোগ্লোবিন ইউরিয়া। এরকম যদি হয় তখন করণীয় কি? এবিও ইনকম্প্যাটিবিলিটি এটা একটা সিরিয়াস কন্ডিশন, এই ব্লাড আর দেওয়া যাবে না, তখন কি করতে হবে? টেক ডাউন ইউনিট, মানে ব্লাডটা ওখান থেকে স্ট্যান্ড থেকে সরা ফেলো, অ্যান্ড গিভিং সেট, ব্লাড সেট সবই সরাও, কিছুই রাখা যাবে না। রিটার্ন ইনট্যাক্ট ব্লাড টু ব্লাড ব্যাংক, ওই ব্লাড প্যাকেটটাকে কাগজপত্র সবকিছু সহ ব্লাড ব্যাংকে পাঠাতে হবে। কমেন্স আইভি স্যালাইন ইনফিউশন, ওই পেশেন্টের অন্য চ্যানেল দিয়ে আমরা তখন ইনফিউশন দেওয়া স্টার্ট করব। মনিটর ইউরিন আউটপুট, যদি ক্যাথেটার না করা থাকে ক্যাথেটার করব। মেনটেন ইউরিন আউটপুট মোর দ্যান 100 ml per hour, ইউজ ফ্রুসিমাইড ইফ ইউরিন আউটপুট ফলস। তার মানে এই পেশেন্টের ফোর্স ডায়ালিসিস করতে হবে, মানে পেশেন্টের ইউরিন আউটপুট যেন 100 ml per hour থাকে তার ব্যবস্থা করতে হবে। এবং এই ধরনের পেশেন্টগুলো ডিআইসি ডেভেলপ করতে পারে, সেই জন্য আমাদেরকে মানে থাকতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, এবং হসপিটাল ট্রান্সমিশন ডিপার্টমেন্টকে ইনফর্ম করতে হবে। তার মানে এবিও ইনকম্প্যাটিবিলিটি হলে এটা একটা সিরিয়াস ইস্যু এবং এই ব্লাড আর দেওয়া যাবে না এবং আমাদেরকে ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে হবে। এটা এর সঙ্গে খুব ছোট্ট একটা কথা, পটাশিয়াম ডাইরেক্ট পটাশিয়াম সাপ্লিমেন্ট কখনই দেওয়া যাবে না, কখনই পটাশিয়াম ডাইরেক্ট সাপ্লিমেন্ট মানে আইভি দেওয়া যাবে না, কখনই আইভি পটাশিয়াম ডাইরেক্ট দেওয়া যাবে না। রুল অফ 40, একটা রুল অফ 40 আছে, এটা যে ইউরিন আউটপুট থাকা লাগবে, এই রুল অফ 40 মেনে তারপরে পটাশিয়াম দিতে হবে। আসলে এরপরে আরো অল্প কয়েকটা স্লাইড আছে, এটাগুলো বলে আজকের মতো শেষ করব। উন্ড হিলিং, তোমাদের ওয়ার্ডে আর যে কাজটা থাকবে সেটা হলো উন্ড মানে পেশেন্টের ড্রেসিং করা, উন্ড গুলোর কেয়ার নেওয়া, যত্ন নেওয়া, সেইগুলো কিভাবে করতে হবে, একটা উন্ড কিভাবে হিল হয় সেটা। এখানে দেখো দুইটা ছবি আছে, এটা একটা উন্ড, এটা হলো শার্প কাটা, আর একটা হলো এরকম ল্যাসারেটেড। এই ধরনের উন্ড গুলো হলো টাইডি উন্ড, এটা হলো আনটাইডি উন্ড। এই ধরনের উন্ড গুলোর ক্ষেত্রে যেটা করতে হবে যে এটাকে পরিষ্কার করে এর যে অংশ ডিভাইটালাইজ ডেড টিস্যু আছে এগুলোকে আলাদা করতে হবে, তাহলে এই দুইটার ম্যানেজমেন্ট আলাদা। পরের একটা ছবি দেখো, এটা একটা উন্ড, এটা একটা উন্ড। এখানে দেখো সাদা, এই যে এই সাদা, এগুলো হলো সব ডেড টিস্যু, এগুলো হলো ডেড টিস্যু, এটা হলো স্ক্যাল বোন এক্সপোজড হয়ে আছে। তাহলে এই যেটা এই ছবিটা দেখো, এইখানে একটা অপারেশন হয়েছিল মেশ দেওয়া, তার এখানে দেখো পুজ মানে পড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই উন্ডগুলোকে ডেব্রাইড করা লাগবে, পচা অংশ কেটে ফেলা লাগবে, তাহলে স্টেরিলিটি মেনটেন করে এই ধরনের উন্ডগুলোকে ডেব্রাইড করতে হবে। ডেব্রাইড করে এগুলোকে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করতে হবে। অনেকে অনেক কিছু ব্যবহার করে, হাইড্রোজেন পেরক্সাইড, পবিসেপ, ইউজল, বিভিন্ন অনেক কিছু হাইড্রোজেন মানে অনেক কিছু ইউজ করা হয়। তো এইগুলো যে যেটা ইউজ করুক, একটা জিনিস কমনলি ইউজ করতে হবে, সেটা হলো নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করতে হবে, ওয়াশ করে তারপরে এটার উপরে ব্যান্ডেজ দিতে হবে। ব্যান্ডেজ কিভাবে দিতে হয় সেগুলো পরে একটা আছে। তাহলে স্টেরিলিটি মেনটেন করা, ডেড টিস্যু কেটে ফেলা, নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করা, পবিসেপ বা এই ধরনের ইয়েগুলো দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া, এটা হলো। এবং রেগুলার যে যত ভালো যত্ন নিতে পারবে এই উন্ডগুলো তত তাড়াতাড়ি ভালো হবে। এখানে দেখো একই কথা, এই যত সাদা টিস্যু আছে এগুলো
ডেব্রাইট করা লাগবে। ডেব্রাইট করার পরে তারপরে এটা উন্ড হিল হবে, আদারওয়াইজ এটা হিল হবে না। এখানে দেখো এই উন্ডটা এটা লাল হয়ে গেছে, মানে এটা এখন হেলদি হয়ে আসছে, এটা এখন ক্লোজ করার মতো অবস্থায় চলে আসছে, ঠিক আছে। এখানে দেখো আগের এইটা দেখো লাল হয়ে আছে গ্রানুলেশন টিস্যু, এইটা হলো তোমার হেলদি উন্ড। এখন এটার উপরে তুমি গ্রাফট করতে পারো অথবা ক্লোজ করতে পারো, কিন্তু এই ধরনের উন্ড যদি তুমি ক্লোজ করে দাও এটা কোনোদিনও হিল হবে না, এই ধরনের উন্ড কোনোদিনও হিল হবে না। তাহলে একটা উন্ড কখন স্টিচ দেওয়া যাবে, সেলাই করা যাবে, বা কখন তাতে গ্রাফট দেওয়া যাবে, এটা তোমাদের ইন্টার্নি করাকালীন সময়ে শিখে নিতে হবে। এটা তোমাদের উন্ড ক্লোজারের বিভিন্ন সিস্টেম আছে, এগুলো তোমাদের জানা আছে, এগুলো প্রাইমারি ক্লোজার, ডিলিট প্রাইমারি ক্লোজার, সেকেন্ডারি লিঙ্ক বাই সেকেন্ড ইন্টেনশন, এগুলো থিওরিটিক্যাল কথা, এগুলো দিয়ে করতে আমি বেশি কথা বলতে চাই না। প্রাইমারি ক্লোজার হলো সাথে সাথে ক্লোজ করা, ডিলিট প্রাইমারি ক্লোজার মানে 2 দিন 3 দিন পরে ক্লোজ করা, আর আমি ক্লোজই করলাম না, এটা হিল হলো আস্তে আস্তে ড্রেসিং করে করে, এটা হলো সেকেন্ড ইন্টেনশন। ধরো এটা একটা ডিলিট প্রাইমারি ক্লোজার, এটা ইডিমা কমার পরে তাকে যে সেলাই দেওয়া হচ্ছে, এটা হলো সেকেন্ডারি ক্লোজ, কয়েকদিন ড্রেসিং করার পরে তারপরে এটা ক্লোজ করা হয়। ড্রেসিং এর ক্ষেত্রে কি করা হয়? Dressings, they are materials used to cover wounds, ulcers, to provide support and encouraging healing. এটা ড্রেসিং, এটার দেওয়ার সুবিধা আছে, ইনফেকশন কন্টামিনেশন প্রিভেন্ট করে। আর ড্রেসিং দুই রকম হতে পারে, একটা হলো ড্রাই ড্রেসিং, ওয়েট ড্রেসিং। একটা ড্রেসিং এর 3টা কম্পোনেন্ট থাকে, ভিতরের একটা লেয়ার থাকে, তার মাঝখানে কটন থাকে, তার উপরে এটাকে জায়গায় রাখার জন্য ব্যান্ডেজ দিতে হয়। এটা ড্রেসিং করার সময় তোমরা খেয়াল করবে। আমি এটা আজকে এই পর্যন্ত শেষ করতে চাই। এরপরে আর একটা দিন তোমাদের সঙ্গে বলবো আমরা, সেটা হলো যে অপারেশন থিয়েটারে তোমাদের কি কি করণীয়, বা অপারেশন থিয়েটারে কি কি জিনিস শিখতে হবে, বা অপারেশন থিয়েটারে কি কি জিনিস করতে হবে, সেইগুলো নিয়ে অন্য আর একদিন, মানে এটা আজকে আমি মূলত একটা সামারাইজ করার চেষ্টা করছিলাম যে ওয়ার্ডে তোমাদের কি কি কাজ, সেটা ওয়ার্ডে কি কি করতে হবে সেটা। আর এরপরে অপারেশন থিয়েটারে তোমাদের দায়িত্ব কি কি বা কি কি কাজ শিখতে হবে, সেগুলো নিয়ে একদিন কথা বলবো। তোমাদের কিছু বিষয় আমি বলতে চাই। একটা হলো তোমরা যেহেতু নতুন মেডিকেল কলেজ, তোমাদের হসপিটালের সেটিংও ওই রকম ভাবে নাই। এখন তোমরা তো ইন্টার্নি ডাক্তার হিসেবে যখন জয়েন করবা, একটু আন্তরিকতার সাথে চেষ্টা করবা হলো ওয়ার্ল্ডের পরিস্থিতি